আপনি কি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, লাভ হওয়া তো দূরস্থান, কন্টিনিউ লস হয়ে চলেছে। হয়তো আপনি না জেনে বুঝে এই 14টা মারাত্মক ভুল করে চলেছেন। আজকের এই ভিডিওর মধ্যে এই 14টা ভুল যেগুলো ম্যাক্সিমাম করে থাকে সেইগুলো এবং সেগুলো সলিউশন কি আছে সবকিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু হচ্ছে। সবকিছু বলার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি। টেক ইনভেস্টরের পক্ষ থেকে 26 বছরের বেশি সময় ধরে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করেছি, পোর্টফোলিও অ্যানালাইসিস করে দিয়েছি বহু অজস্র মানুষের সারিয়ত্তানি, তাদের সমস্ত অভিজ্ঞতাগুলো এবং নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে একটা বইয়ের আকারে আজকের এই ভিডিওটা কিন্তু উপস্থাপনা করছি। এই ভিডিওর মূল বক্তব্য হচ্ছে বাঙালিরা অর্থাৎ বেঙ্গলি ইনভেস্টর টপ 14 মিস্টেকস অ্যান্ড সলিউশন। অতীতে বন্ধুরা বহুবার আমি দেখেছি সেটা হচ্ছে বাঙালিরা সব দিকে এগিয়ে গেছে। বাঙালির টেকনোলজিতে অ্যাডভান্সমেন্ট, বাঙালির সায়েন্সে অ্যাডভান্সমেন্ট, বাঙালির সাহিত্যে উন্নতি করেছে, বাঙালির সব দিকে এগিয়ে রয়েছে। বাঙালি বলা হয় ইমোশনাল প্রচুরভাবে। ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলাতে তারা গলা ফাটাতে দেখা গেছে, হাতাহাতি করতে দেখা গেছে। খাবার দাবারের ব্যাপারে তাদের মেলাভার, তাদের অসম্ভব তার টেস্টি, পায়ে তাদের সর্ষে লাগানো থাকে, কোন সময় করা থাকে বলা যায় না, বেড়াতে বেরিয়ে পড়ে। এই এত ভ্রমণ পিপাসু বাঙালিদের এত গুণ থাকা সত্ত্বেও একটা প্রশ্ন আমার কিন্তু সবসময় থেকে গেছে বন্ধুরা, সেটা হচ্ছে তারা শেয়ার বাজারে কেন এত অনীহা। তারা যখনই দেখেছি প্রত্যেক ক্ষেত্রে তাদের দেখেছি কখনো কখনো সে এগিয়ে গেছে, কখনো সে পিছিয়ে গেছে, কখনো কত দেরি করে এসছে, কখনো সামান্য কিছু ভুল ত্রুটিতে তারা পিছিয়ে গেছে। আজকের এই ভিডিওর মধ্যে আমার 26 বছরের জীবনের অজস্র সমস্ত ঘটনাগুলোকে নিয়ে একটা বইয়ের আকারে একটা ভিডিওর মধ্যে সবকিছু বলেছি। যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষবার অন্তত একবার কেউ দেখতে পারে, তার বাকি জীবনের এই আধ ঘন্টাটা তাকে বাকি জীবনে যেন তৈরি করে দেবে বলে এই গ্যারান্টিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কোনো ইমোশন নয়, কোনো জাতিকে আঘাত করা নয়, শুধু আন্তরিকভাবে চাই সেই জাতিটার উন্নতি হোক। যেখানে সব থেকে তারা 100 তারা কেন শেয়ার বাজারে 100তে 10 হয়ে থাকবে। আসি এখানে প্রথম যে মারাত্মক ভুলটা দেখি সেটা হচ্ছে বাঙালিদের সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে কি টিপসের ওপরে এরা কিন্তু দারুণ লোভী। যেখানে শুনবে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখান থেকে কানা ঘুষে করে বলে দেবে এইটা শোন, এইটা কিন্তু বাড়তে চলেছে, সেই মুহূর্তে সে ইনভেস্ট করবে। তার কোনো রিসার্চের ব্যাপার নেই। অথচ বন্ধুরা এটা যে কি ভীষণ জরুরি জিনিস ছিল তার একটা উদাহরণ আগে দিলে ব্যাপারটা কতখানি ক্লিয়ার হয়ে যায় বুঝতে পারবে। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলতে চলেছি। সেখানে তোমরা জানো কিনা জানি না, আজকের দিনে তার কোনো মূল্য কি আছে জানি না। প্রায় 2004-5 সালে একটা কোম্পানি ছিল মনপসন্দ বেভারেজে একজন ইনভেস্ট করেছিল এবং 300 টাকায় চেয়ে আইপিওটা এসেছিল, 550 পৌঁছে গেছিল কিছুদিনের মধ্যে। সেই কোম্পানিটাকে 200 জনের মধ্যে আলোচনা হয়েছে, বন্ধু বলেছে এটা নিয়ে রেখে দে এবং নিলে এটা খুব শিগগিরই হিন্দুস্তান ইউনিলিভার হয়ে যাবে। এবং সেই আনন্দে সে নিয়েছিল এবং তার পরবর্তীকালে যখন সব শেষ হলো তারপরে সে আমার কাছে এলো, মাথায় হাত দিয়ে বেশ 10-15 মিনিট বসে থাকার পরে তার উত্তরটা যখন পেলাম তখন তাকে আমার বোকা বলতে সামনে না বললো, ভিতরে তাকে বোকা ছাড়া কিছু বলিনি। একটা জিনিস যখন তোমরা জানবে, শিখবে, বুঝবে, সেদিনের কথা হয়তো কিছুটা দোষ হতে পারে তাকে বোকা বলাটা, কিন্তু আজকের দিনে বোকা হওয়াটা কিন্তু চরম বোকামো। অর্থাৎ যেখানে স্ক্রিনার রয়ে গেছে, যেখানে স্টকেজ রয়েছে, যেখানে মানি কন্ট্রোল রয়েছে, এত অজস্র সমস্ত অ্যাপস রয়েছে, সেখানে গিয়ে শুধু স্ক্রিনারে ঢুকে গিয়ে সঙ্গে সঙ্গে সার্চ করে দেখে নেবে যে রিটার্ন ইকুইটি কি আছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও কি রয়েছে। কোনো একজন কারোর কাছে শিখে নিলে, যেরকম আমি যেরকম কন্টিনিউ এত বছর ধরে প্রায় বলে চলেছি, এছাড়া মেম্বারশিপ রয়েছে, মেম্বারশিপ আপাতত বন্ধ, পেন ড্রাইভের মাধ্যমে আমি সবাইকে ভিডিওগুলো দিচ্ছি, 20-22 খানা ভিডিও, যার মধ্যে ফান্ডামেন্টাল টেকনিক্যালি স্ট্রং হওয়ার সবকিছু দিয়ে দিয়েছি। যদি কোনো কিছু নেবার ইচ্ছা নাও থাকে, শুধু নিজে স্ক্রিনারে গিয়ে সার্চ করে দেখে নাও স্টকটা কেমন রয়েছে, স্টকটা ফান্ডামেন্টাল কেমন রয়েছে, কি জিনিস রয়েছে। স্টক এজে যাও, সেখান থেকে দেখে নাও, মানি কন্ট্রোলে যাও, সেখান থেকে প্রমোটারের সংখ্যা দেখে নাও, নিজে বুঝে যাবে সবকিছু। কিন্তু এরকম এখনো আমি দেখতে পারি এমন অনেক বাঙালি ইনভেস্টর আসে আমার কাছে, তারা সম্পূর্ণ শুধুমাত্র কতগুলো টিপসের উপর বেস করে কাজটা করে এবং তারপরে মাথায় হাত দিয়ে বসে থাকে, কারণ যে বলেছে তাকে তখন পাওয়া যায় না। এর একটা সলিউশন রয়েছে, সলিউশনের দিকে এবার আমরা যাব। সলিউশন হচ্ছে মানি কন্ট্রোলের দেখো, সলিউশন হচ্ছে স্ক্রিনারে যাও, সাবধানে শান্তি মতো আগে দেখে নাও। একটা মোবাইল কিনতে গেলে, একটা কোনো ক্যামেরা কিনতে গেলে, একটা কোনো জিনিস কিনতে গেলে, একটা টিভি কিনতে গেলে কতবার রিসার্চ করো, একটা এসি কিনতে গেলে কতবার তোমরা চিন্তা ভাবনা করো। কিন্তু স্টক কেনার সময় শুধু একজন বন্ধু কে কোথায় কি বলে দিল, মুহূর্তে সেটা কেনা হয়ে গেল। এবং দুটো একটা নয়, আমি যে ক্লায়েন্টের কথা বলছি প্রায় কয়েক লক্ষ টাকা কিনেছিল, তার পোর্টফোলিওর প্রায় 1/10, 10 ভাগের 1 ভাগের বেশি সে কিন্তু এই পার্টিকুলার স্টকটা কিনে রেখে দিয়েছে। বুঝতে পারছো কি অবস্থা হয়ে গেছে? শেষ। এক সেকেন্ড। এরপরে যে বিষয়টা বলবো, কেন আমি হাসছি সেটা বলছি। এমনই আমাদের বাঙালিদের মধ্যে ইমোশন
এত গুণ বেশি যে যখনই মার্কেট উঠতে থাকে, উঠে অনেকটা চলে যায়, তখন তারা কেনা শুরু করে, আর যখন পড়ে যায় তখন তারা, এই হচ্ছে মার্কেটের ট্রেন্ড চলে এরকম ভাবে। যখন মার্কেট উপরে উঠে এরকম জায়গায় চলে যায় তখন এরা কি করে, বাই করে, কারণ আরো উঠবে আরো উঠবে মনে করে। এবারে পতন শুরু হয়, যেই মার্কেট পড়তে থাকে যখন এরকম জায়গা আসে তখন তারা সেল করে দেয়। প্রতিবার আমি দেখেছি এরা বাই করে ওপরে, সেল করে নিচে, অথচ উচিত ছিল উল্টোটা, সেল করবে ওপরে, বাই করবে নিচে, এইভাবে কাজ হতো। প্রতিবারে তারা লস হয়। কেন হয়? তার কারণ হচ্ছে প্যানিক। সবসময় একটা প্যানিকের মধ্যে তারা ভোগে যে এইবার কি হবে, এইবার কি হবে, এবারে কি হয়ে যাবে। এই প্যানিক ব্যাপারটা যে কত মারাত্মক, এবারে আমি তোমাদের একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করব। আমার এক খুব পরিচিত একজনের কথা বলছি, ক্লায়েন্ট নয়, পরিচিত, মানে কাকাবাবু বয়সে হবে। তো ওকে আমি 700 টাকা দামের একটা শেয়ারের কথা বলেছিলাম মানে যেচে বলিনি। আমি তাকে বলেছিলাম কারণ আমার তখন মোটামুটি 22-23 বছর বয়স হবে, সবে কিছুদিন হচ্ছে, বছর কয়েক এসেছি, এবং সামান্য নাম ডাক একটু আধটু হয়েছে, একাধিক জনের কাছ থেকে শুনেছে উনি। তো উনি ওই জন্য আমাকে বলছে, তুই একটা স্টকের নাম বলতে পারবি? আমি রিটায়ার করেছি, এখন মোটামুটি বছর 5 রাখতে পারবো, বেশি কিছু না, 6-7 লাখ টাকা মতো ইনভেস্ট করতে চাইছি, তো একটা স্টকের তুই নাম বলে দে যেটা আগামী 5 বছর রাখবো। তো আমি, কাকাবু ঠিক আছে রাখো, আমি একটা কাজ করো, তুমি মোস্ট প্রবাবলি 700 টাকাতে আমি বলেছিলাম স্টকটা নেবার কথা, এবং সেই স্টকটা যখন উনি কিনেছিলেন 1000টা কোয়ান্টিটির মতো মোটামুটি কিনেছিলেন, স্টকটা কিছুটা উঠলো, 720-25 গেল, বাহবা দিল আমাকে, খুব ধন্যবাদ জানালো, খুব চটপট পৌঁছে যাবো টার্গেটে এই বললো। তারপরে স্টকটা পড়তে শুরু করলো, পড়ে গিয়ে 690 এলো, তখন উনি অসন্তুষ্ট। তারপরে যখন 600-র কাছাকাছি, তখন আমাকে কয়েকটা কথা শোনালেন, এবং ভেবেছিলাম তাকে, তখন আমি সহানুভূতির সঙ্গে বলছিলাম, তাকে সিরিয়াসলি বলছিলাম যে আমার মনে হচ্ছে কাকাবাবু এটা অনেকটা ওঠার সম্ভাবনা আছে। তারপরে ওনার সঙ্গে আর যোগাযোগ হয়নি। এরপরে আমি নিজের কাজে ব্যস্ত, 1000টা কাজের মধ্যে কার আর কি মনে থাকে। একদিন যখন কাজ করতে করতে দেখলাম সে স্টকটা প্রায় 2000-এর কাছে পৌঁছে গেছে, 2000। আমি তখন ওনাকে ফোন করেছিলাম, বললো কাকাবাবু আপনি তো এখন দারুণ লাভে আছে। তার উত্তরে সে কি বললো জানো? যে উত্তরে সে বললো, যখন এই স্টকটা 690 থেকে নেমে গিয়ে 605 বা কততে চলে গেছিল, তখন উনি সব সেল করে দিলেন এবং লসে সেল করলেন। কেন? প্যানিক। এবং সেই সময় উনি বললেন শেয়ার বাজার খারাপ, শেয়ার বাজারে কখনো তো ইনভেস্ট করেন না, কেন ইনভেস্ট করেন না আজ বুঝতে পারছি, এই সব চিন্তা ভাবনা করে উনি বিক্রি করে দিয়েছিলেন। আর যখন 2000-এ পৌঁছলো এবং খবরটা শুনলো, উনি তখন বিমর্ষ হয়ে পড়লো। এটা হলো সব থেকে বড় কথা, বাঙালিদের একটা মারাত্মক দোষ, সবসময় ইমোশনে কাজ করে। এটার জন্য সলিউশন কি আছে? ইয়েস, এর সলিউশনটা কিন্তু দেখবে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে বারুক কমুক যাই হোক, একটা কনস্ট্যান্ট টাকা তুমি সমানে দিয়ে যাচ্ছ, 1000 হোক, 2000 হোক, 3000 হোক, সেটা কিন্তু সমানে জমা পড়ছে, সেটাই তোমাকে তুলে দিচ্ছে, সেটাই তোমার সব কাজে লাগছে। আলটিমেটলি তোমার কিন্তু একটা সেফ জায়গা তৈরি হচ্ছে, তোমার প্যানিকটা অনেকটা কমে যাচ্ছে। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে লং টার্ম একটা মাইন্ডসেট রেখে দিচ্ছ যে আমি এটা 5 বছর রেখে দেবো, 10 বছর রেখে দেবো, ফলে পড়ুক উঠুক আমার কিছু দেখার দরকার নেই। বোঝানোর যে জায়গাটা, সেটা হচ্ছে খুব মজার জায়গা তোমাদের বন্ধুরা জানানোর জন্য। আমি এখানে একটা ক্ষমা প্রার্থী, সেটা হচ্ছে আপনি বলতে মাঝে মাঝে আটকে যাচ্ছে, তো তুমিতে চলে আসছি। তো যেটা হয়েছে সেটা অনেকের ক্ষেত্রে, মানে আজ থেকে প্রায় 10-11 বছর আগে এক সন্ধ্যাবেলা বসে আছি আমি, এবং একাই, তখন মোটামুটি একাই পুরো কাজটা দেখতাম। তো মনে আছে খুব সামান্য আয় বলতে কিছুই প্রায় ছিল না, একেবারে অবস্থা। তখন একজন বয়স্ক ভদ্রলোক এলেন এবং এসে প্রায় 5-7 মিনিট মাথায় হাত দিয়ে বসে আছে, জল টল খেলেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে তারপর বললো, তুমি করেই বললো, মানে অনেক বয়স ওনার তখন। উনি আমাকে বলছে যেটা, সেটা হচ্ছে খুব মজার কথা, সেটা বলছে যে আমি প্রথম দিকে স্টক মার্কেটে ইনভেস্ট করেছিলাম, ইনফোসিসে ইনভেস্ট করেছিলাম, খুব সুন্দর কাজ করেছেন। কবে করেছেন? আমি মাঝখানে করেছিলাম, বছরখানেক আগে। বাহ, ভালো কথা, 2005-6 এরকম একটা কিছু হবে, মানে এক্সাক্ট মনে নেই। তারপরে উনি যেটা বললেন সেটা আরো সাংঘাতিক, কারণ উনি যখন ইনভেস্ট করেছিলেন তখন থেকে ওই 5-6 সালের মধ্যে অনেকটা জাম্প করে গেছিল। মানে উনি টোটালটা সেল করে দিয়ে উনি চলে এসেছেন ফিক্সড ডিপোজিটে, এবং ফিক্সড করেছেন, এবং গোল্ড কি সোনার গয়না কিনে রেখে দিয়েছে। এটা আমাদের 3 নাম্বার মারাত্মক বাঙালিদের ভুল। উনি ভয় পেয়ে গেছেন শেয়ার বাজারে, কিনেছিলেন, পরে উনি এই সামান্য কিছু প্রফিট হয়েছে, হঠাৎ করে বাড়ির লোক বলেছে শেয়ার বাজার জুয়া খেলা, এখানে থেকো না, এই খেলা খেললে পুরো সর্বনাশ হয়ে যাবে, তোমার যা টাকা সব শেষ হয়ে যাবে, তুমি সব সঙ্গে যা আছে সব বেচে তুমি ব্যাংকে ফিক্সড করে রাখো, মাসে মাসে পাও, ওটাই ঠিক আছে। তখনকার দিনে 8.5 টাকা পাওয়া যেত
100 টাকাতে, মানে 8.5% ব্যাংকের ফিক্সড দিত। আর সেই সময়তে আমাদের এর ক্ষেত্রে ইনফোসিসের ক্ষেত্রে সিএজিআর যতটা মনে পড়ছে 16-17% ছিল। তো ব্যাপার হচ্ছে কি, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে প্রবলেমটা, এটা কিন্তু আজও দেখি, এখনো বেশ কিছু লোককে দেখি যারা ইনভেস্ট করতে আসে বারংবার প্রচন্ড সন্দেহের সঙ্গে দেখে যে কি উচিত হবে, কি উচিত, এর থেকে ব্যাংকে রাখলে, প্রতিনিয়ত কম্পেয়ার করে, এর থেকে ব্যাংকে রাখলে ভালো করতাম, এর থেকে গোল্ডে রাখলে ভালো করতাম, এর থেকে অমুকে রাখলে ভালো করতাম। এই কম্প্যারিজন গুলো আতঙ্ক সৃষ্টি করে, কাজে দেয় না, সেগুলো নিজের ক্ষতি করে, কিন্তু সেগুলো বুঝবে কাকে, বোঝাবে কে, সেই খারাপ হয়ে যাবে। হয়ে গেল এটা। এর সলিউশন কি করা যায়? এই ধরনের সলিউশনে একটা জিনিস তাকে বোঝাতে হবে, যেটা সবচেয়ে বড় কথা, যে স্টক মার্কেটে তোমাকে পেনশন দিতে পারে, তুমি ভয় পেও না, তুমি বয়স হয়ে গেছে, তুমি পেনশন, স্টক মার্কেট থেকেও তুমি পেনশন পেতে পারো, এবং সেটা ভালো পরিমাণে, এটা একেবারে গ্যারান্টেড। এসডব্লিউপি বলে একটা রয়েছে, সেখান থেকে কিন্তু যে টাকা তুমি রাখবে রিটায়ারমেন্টের পরে, তার থেকে কিন্তু অটোমেটিক তুমি পেনশনে পেয়ে যাবে, এবং তোমার জীবন শেষ হওয়ার পরে যে থাকবে, যে টাকাটা রেখেছিল তার থেকে বেশি টাকা সে পাবে। কারণ তোমাকে যে ইন্টারেস্টটা দেবে, আমি এটা নিয়ে অন্য সময় ভিডিও করব, সেখানে দেখতে পারবে কিভাবে পাওয়া যায়। তো সলিউশন এখানে একটাই, সেটা হচ্ছে বিশ্বাস রাখতে হবে। যদি আপনাদের কারো ভয় লাগে বা মনে হয় স্টক মার্কেটের ক্ষেত্রে ব্যাংকের এফডি ভালো ছিল, মিউচুয়াল ফান্ডে চলে যান। মিউচুয়াল ফান্ডে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আছে, সেগুলো খুব সলিউশন ভালো রয়েছে, এবং ইচ্ছা করলে সেখান থেকে আপনি রাখতে পারেন। ব্যালেন্সড কিছু মিউচুয়াল ফান্ড আছে, সেখানে রেখে দিতে পারেন। তো এইগুলো অনেক সুবিধা। পয়েন্টের দিকে আসছি এবারে, খুব মজাদার পয়েন্ট এবার বলবো, সেটা হচ্ছে নো গোল নো প্ল্যান। আমি এটা শুরু করতে চাইছি আরেকটা মজাদার এক্সপিরিয়েন্স দিয়ে, অজস্র অভিজ্ঞতা, বলতে গেলে দিন রাত সকাল ভোর হয়ে যাবে। যে জিনিস নিয়ে কথা বলার, সেটা হচ্ছে একজন অভিজ্ঞ মানুষ, এক্সপিরিয়েন্স, মানে তখন প্রায় আজ থেকে প্রায় 10-11 বছর আগে হবে, উনি মিউচুয়াল ফান্ড প্রায় 5 বছর ধরে কন্টিনিউ ইনভেস্ট করে করে যাচ্ছেন এবং ভালো টাকা জমিয়েছেন। খুব সুন্দর কথা, আমি ওকে অ্যাপ্রিসিয়েট অনেক করেছিলাম যে ভালো। হঠাৎ করে উনি বললেন সেটা হচ্ছে যে আমি যে টাকাটা রেখেছি, আমি বললাম টাকাটা কিসের জন্য খরচ রেখেছেন, মানে মেয়ের বিয়ের জন্য রেখেছেন, না আপনার রিটায়ারমেন্টের জন্য রেখেছেন, না বাড়ির জন্য রেখেছেন? উনি বললেন যে আমি দাদা কিছু মনে করে রাখিনি, আমি রেখেছি, বন্ধুরা রাখছে, আমিও মিউচুয়াল ফান্ড করে দিয়েছি। আমি খুব অবাক হয়ে গেলাম যে উনি বলছে যে শুধু রেখেছি রাখার জন্য। একটা কথা এখানে মনে রাখা দরকার, পরবর্তীকালে আমি দেখেছিলাম বছর কয়েক পরে উনি এই মিউচুয়াল ফান্ডটা আর জমা করতে পারেননি, এবং সেটা ছিল নিশ্চিত, আমি সেদিনই মনে করেছিলাম, কিন্তু সোজাভাবে বলতে পারিনি কথাটা, যেটা এখন বলে দিচ্ছি। উইদাউট কোনো গোল, উইদাউট কোনো প্ল্যান একটি টাকাও যদি রাখা হয়, আলটিমেট সেটা কিন্তু জিরো হয়ে যায়, কোনো কাজে লাগে না। বারবার বলেছি, যদি অল্প বয়স থেকে চাকরির উন্নতির জন্য, চাকরির ক্ষেত্রে বা বেটার কোনো মানে ম্যারেজ পারপাস, কিংবা যদি বয়স হয়ে থাকে ডটার ম্যারেজ পারপাস, কিংবা কোন রকম হায়ার এডুকেশনের জন্য, কিংবা রিটায়ারমেন্টের জন্য, যে কোনো জিনিসের জন্য একটা একটা করে গোল হিসেবে একটা লক্ষ্য স্থির করতে হয়। সেই লক্ষ্য যদি স্থির না থাকে, তাহলে তোমার ইনভেস্টমেন্ট করার টোটাল মানেটাই জিরো হয়ে যায়। বোঝা গেছে? সুতরাং সবসময়তে একটা গোল লক্ষ্য রেখে চলা উচিত। বাঙালিদের মধ্যে এই জিনিসটা বিশাল 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 অভাব দেখতে পেয়েছি। কোনো লক্ষ্যহীন ভাবে কাজ করে, শুধু এখানে বলে না, যে কাজ যেটা করবে কোথাও কোনো লক্ষ্যহীন, যা মনে হলো তাই করে দিল, যা মনে হলো করলো, আবার কোন করলো না, একটা খিচুড়ি হয়ে যায়। আমি সবাইকে বলছি না, আমি বলতে চাইছি একটা বড় অংশ অন্তত যাদের সঙ্গে আমার দেখা হয়েছে তাদের কথা বলতে চলেছি। এর যে সলিউশনটা, সেটা কি করা যায়, অর্থাৎ এখানে কোথায় ইনভেস্ট করছেন, কেন ইনভেস্টমেন্ট করা হচ্ছে, কবে ইনভেস্টমেন্ট করছেন, এই সমস্ত বিষয়গুলো খাতায় নোট করে রাখুন। এটাতে নিজের ক্লিয়ার থাকবে, নিজের কাছে, ভবিষ্যতে আটকাবে না। আসা যাক গোল সেটিং করা যায়, যে এই মতো করে আমি একটা লক্ষ্য স্থির করে নেব, এবং সেই মতো কিন্তু প্রতি মাসে মাসে একটা মিউচুয়াল ফান্ডে এসআইপি করে রাখবেন, এবং এসআইপিটা কিন্তু লিঙ্ক থাকবে অ্যাকাউন্টের সঙ্গে, ফলে অটোমেটিক সেই অ্যাকাউন্টটা কাটতে থাকবে। আর লক্ষ্যটা বড় বড় করে নোট করে লিখে রেখে দেবেন, যেটা হচ্ছে ম্যারেজ পারপাস, কিংবা একটা 40 লক্ষের একটা বাড়ি বানাতে গেলে লাগবে, সেটা আজ থেকে 10 বছর পরে গিয়ে আরেকটু ভ্যালুয়েশন বাড়ি 42-45 টা হবে। সেই জায়গায় তৈরি করতে গেলে আজকে থেকে আমি কত করে রাখতে হবে, এবং সেটা ফিক্সড, এবং সেখানে যেন কোনো চেঞ্জেস না হয়, বাজার উঠুক পড়ুক যাই হোক। সেটা বোঝা গেছে? এটা পয়েন্টগুলোকে কেউ নজরে রাখতে পারে, এটা পয়েন্টগুলোকে যদি কেউ সিরিয়াস ভাবে লক্ষ্য করে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার দীর্ঘ 26-30 বছর ধরে যে অভিজ্ঞতা, সমস্ত অভিজ্ঞতা এবং বহু লোককে দেখা যে জিনিসটা, তার থেকে বলতে পারি যে আলটিমেটলি এটা একটা বিরাট উপকারে কাজে লাগবে। আসা যাক যে পয়েন্টের দিকে, সেটা আমরা চলে এসেছি, সেটা হচ্ছে 5 নাম্বার পয়েন্টে চলে এসেছি। এটা আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ যে জিনিসটা কিন্তু জানাটা খুব জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখানে বলা সেটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টে যেটা করে সকলে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ফলো করে। সোশ্যাল মিডিয়া মানে কোনো ধরনের যারা বড় ইনফ্লুয়েন্সার, যাদের হাতে কিন্তু অনেক ক্ষমতা রয়েছে, অনেকগুলো ফ্যান তাদের একটা ঘিরে রয়েছে, তাদের একটা বড় জায়গা রয়েছে, এই সব নিয়ে কিন্তু এরা একটা মজাদার জায়গা তৈরি করে। আমি কেন হাসছি এখানে একটা উদাহরণ দেবো, সেইগুলো একটা একটা করে প্রচুর ঘটনাগুলো বলতে থাকলে অনেক সময় লেগে যাবে, শর্টে বলছি সবগুলো। যেরকম এই মুহূর্তে যে ঘটনা বলতে চলেছি সেটা হচ্ছে এরকম বড় বড় অনেক সোশ্যাল মিডিয়াতে যারা বড় গুরু লেভেল থাকে বা এমন ধরনের থাকে যারা ইনফ্লুয়েন্সার, যেই মানুষ থাক না কেন বন্ধুরা, যে ধরো তুমি আমার কথা বলো, তুমি আমাকে বিশ্বাস করতে হবে না, একদম এই চ্যানেলে দাঁড়িয়ে এই ভিডিওতে আমি বলছি, আমাকে বিশ্বাস করো না, বিশ্বাস করো নিজেকে। এত ভালো ভালো সমস্ত অ্যাপস রয়ে গেছে, সেই অ্যাপস গুলোতে যাও, সার্চ করো, নিজে দেখো, নিজে বোঝো। এই জিনিসগুলোকে দেখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তবে কিন্তু এখানে পৌঁছতে পারবে। নিজে স্বাবলম্বী, নিজের উপর বিশ্বাস না থাকলে কোনোদিনও কিন্তু কিছুই করতে পারবে না। সুতরাং বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে। ইনফ্লুয়েন্সাররা কিভাবে কাজ করে সেটা একটু বলতে চলেছি। এটা অনেকের যারা রয়েছে তাদের কিন্তু আঘাত করতে পারে, কিন্তু আঘাত করাটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু এরকম ভাবে কাজ হয়, আমি এটা বলছি। একটা কোম্পানির কথা বলতে চলেছি, XYZ, একটা অসৎ কোম্পানি, সৎ কোম্পানি নয়, এরা অসৎ কোম্পানি। এই অসৎ কোম্পানি তার ম্যাক্সিমাম টাকাটা কিন্তু প্রফিটে খরচা করছে না, বাকি 5 জনকে দেখাচ্ছে আমি একটা IPO নিয়ে এসেছি, এখানে এত এত কাজ হচ্ছে, এত প্ল্যান্ট মেশিনারি ইনস্টল করেছি, এটসেট্রা এটসেট্রা। আলটিমেটলি সেখানে কিছু থাকছে না, সব ভুয়ো। ম্যাক্সিমাম তারা খরচা করছে অ্যাডভার্টাইজমেন্টে, এবং যে স্টকটার দাম 5 টাকা রয়ে গেছে, এই অবস্থায় রয়েছে, সে অ্যাডভার্টাইজমেন্ট খরচা করছে। সে কি করছে, অপারেটরদেরকে টাকা খাওয়াচ্ছে, এবং তারা কি করছে, ইনফ্লুয়েন্সার যারা থাকছে তাদেরকে, যারা বড় বড় বিশ্বগুরু থাকছে এই সমস্ত ফাইন্যান্সে, তাদেরকে টাকা দিচ্ছে। এবারে কি হচ্ছে, এর মধ্যে XYZ তাদের একটা বেনামে কোম্পানি থাকছে, সেই কোম্পানির নাম হচ্ছে YZ। এই YZ এই 5 টাকা করে 10 লক্ষ, 20 লক্ষ, 20 লাখ শেয়ার কিন্তু কিনে রেখে দিচ্ছে। এইবারে এই 5 টাকার শেয়ারটা যখনই পাম্প করা শুরু করে দিচ্ছে, পাম্পের শুরু করছে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, কোম্পানি এসছে, ইনফ্লুয়েন্সারদের মধ্যে ভাগ থাকছে, বড় ইনফ্লুয়েন্সার, তার তলায় সাব ইনফ্লুয়েন্সার, তার তলায় সাব ইনফ্লুয়েন্সার। বড় যারা লক্ষ লক্ষ যাদের ফ্যান থাকে তারা কি করছে, তারা অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছে, স্টকটা দুদিনে অমুক হবে, তমুক হবে, বিরাট বড় কিছু হয়ে যাবে। পরে দেখা গেছে সেগুলো কিছু হয় না, এবং কিছু না হওয়ার কারণের জন্য আলটিমেটলি কোম্পানিটা, এই যে ইনফ্লুয়েন্সার এখানে বক্তব্য রাখছে, একে দেখে সাব যারা আছে এরা কোনো পয়সা পায় না, কিন্তু এরা ওকে দেখে এও চাচাতে থাকে, এক শেয়ার রাখলে 5টা শেয়ার যেমন রাখতে থাকে সেরকম। তার যে ছোট, সে আবার একে দেখে উৎসাহিত হয়ে ওঠে, তার মানে এটা উঠতে পারে। আমি বলি এরা ভিউ এর লোভ, এর নিচে যারা থাকে তারা কোনো কিছু পায় না, শুধু 2টো ভিউ পাবে, সেই লোভে এসব বলে। আর এরা আসল টাকাটা পায়। এই করে করে যখন সাধারণ মানুষ দেখতে পারে 5 টাকা শেয়ারটা 50 টাকা চলে গেছে, ন্যাচারালি তারা সব ঝাঁপিয়ে পড়ে, এবং এদের প্রভাব তো রয়েছে। এই 50 টাকাটা 500 টাকা নিয়ে যায়, যেই 500 টাকা নিয়ে যায় তখন এই 20 লাখ শেয়ার ছিল 500 টাকা, এরা একসঙ্গে সব সেল করে দেয়। যেই সেল করে দেয় তখন কিন্তু লোয়ার সার্কিট লাগতে থাকে, এবং লোয়ার সার্কিট যত লাগতে থাকে কনস্ট্যান্টলি, তখন কিন্তু কেউ বিক্রি করতে পারে না, সবাই বিক্রির চেষ্টা করছে, কেউ কিনতে চাইছে না। ফলে ওই দামে কি ফিক্সড হয়ে যায় যে সবাই বিক্রি করলে কিনবে কে, কেউ কিনতে পারছে না, ফলে বিক্রি আর হচ্ছে না। এইভাবে সব আটকে যায়, এবং সবচেয়ে বেশি আহত প্রাপ্ত হয় সাধারণ মানুষরা। এই আর বাঙালিদের আমি দেখেছি এই সোশ্যাল মিডিয়ার প্রচুর ইনফ্লুয়েন্সার উপর অন্ধবিশ্বাসী। যেই মাত্র কোনো একটা পেনি স্টকের নাম শুনে ঝাঁপিয়ে পড়লো, এবং সেখানে যে অমুকে বলেছে, তমুকে বলেছে, এই করেছে, সেই করেছে, এখনো স্টিল নাও। মানে এই ঘটনাটা কেন বলছি, এরকম ঘটনা ঘটেছে, বয়স্ক মানুষ, অভিজ্ঞ মানুষ, স্কুল টিচার, উনি বহুত দিনের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু স্কুল টিচার বলে না, ওনার কিন্তু যে ব্যাপারটা স্টক মার্কেটের অভিজ্ঞতা বহু বছরের, অনেকে এখানেও উনি আছেন। আমি সে কথা যেটা বলছি সেটা হচ্ছে, উনি ওই কথার টোপ ফেলে, টোপ পড়ে উনি কি করেছিলেন, সবটা মানে তার পোর্টফোলিওর অর্ধেক টাকা কিন্তু এতে দিয়ে দিয়েছিলেন, এবং তার পরবর্তীকালে কি ভয়াবহ পরিস্থিতি যে হয়েছিল সেটা আর না বলাটাই ভালো। খুবই খারাপ সিচুয়েশন হয়েছিল, এবং অনেক মানে এর পরবর্তীকালে বোঝানোটা যায়নি। পরবর্তীকালে আবার উনি অনেক বছর পরে ফিরেছিলেন, কিন্তু অত বড় আঘাতটা উনি পেয়েছিলেন। আজকে তোমরা শিখতে পারলে এই ধরনের ঘটনাগুলো যেখানে দেখবে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর এর সলিউশন হচ্ছে একটাই, নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে কাজ করে যেতে হবে, এবং সেবি রেজিস্টার্ড যারা রয়েছে বা যারা বহু বছর ধরে কাজ করছে, কিংবা
আমি বা আমাদের মতো যারা রয়েছে তাদের কাছে শেখা পেন ড্রাইভের মধ্যে এই সমস্ত টোটাল ফান্ডামেন্টাল গুলো দেওয়া থাকে, সেগুলো নিয়ে নিজেরা স্টাডি করতে পারেন বাড়িতে বসে অফ টাইমে, যেখানে ইউটিউব থাকছে না, ইউটিউবের দরকার পড়ছে না, নিজেরা বসে একটু একটু করে দেখা, শেখা, বোঝা, আলটিমেটলি একটা জায়গায় নিজেকে তৈরি করে নিয়ে চলে আসা। এই সম্পর্কে কয়েকটা কোম্পানির কথা আমি বলবো, মানে অভিজ্ঞতাটার মধ্যে বিড়লা পাওয়ারের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো কিনা জানি না। বিড়লা পাওয়ার কিন্তু এরকমই একটা কোম্পানি, যে কোম্পানিটা ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে বিড়লার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু বিড়লা নাম থাকার কারণের জন্য বহু লোক ঝাঁপিয়েছিল এবং একটা সময় পুরোপুরি শেষ হয়ে গেছিল। সে এক বড় দুঃখের ঘটনা ঘটেছিল। সেকেন্ড যদি বলি, কারুতুরি গ্লোবাল বলে একটা কোম্পানি রয়েছে, এই একইভাবে এরা কিন্তু ফ্রড করে এবং পাম্প অ্যান্ড ডাম্প প্রসেসের মাধ্যমে প্রচুর মানুষকে নিঃস্ব করেছে। একটা কোম্পানি ক্যালস রিফাইনমেন্ট, কত কোম্পানির নাম বলবো, 1 টাকা দামে চলে এসেছে, কোম্পানি 20 পয়সা চলে গেছে। কোম্পানিটা কতখানি জাম্প করেছিল, 1 টাকা থেকে 20 টাকায় নিয়ে গেছিলাম, সেখান থেকে স্বপ্ন দেখেছিল 2000 যাবে, সেখান থেকে চলে এসেছে 20 পয়সাতে। এমন সাউদার্ন ইস্পাত আরেকটা কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলো, যে কোম্পানিটা একটা সময় 12 টাকায় চলে গেছিল, বড় স্বপ্ন দেখা হচ্ছিল 1200 পয়সায়, 12,000 টাকায় চলে যাবে, 1200 টাকায় চলে যাবে, সে কোম্পানিটা কোথায় গেছে জানো? 10 পয়সায় চলে এসেছে, জাস্ট 10 পয়সা। তাহলে কি বলবে ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে, কি বলবে আমাদের পরের খুব ইন্টারেস্টিং জায়গার দিকে, নট আন্ডারস্ট্যান্ডিং 6 নম্বর পয়েন্ট আমরা দেখছি, নট আন্ডারস্ট্যান্ডিং কম্পাউন্ডিং। এই কম্পাউন্ডিং ব্যাপারটা কি এবং সেটার থেকে সুবিধা কি পাওয়া যায়, ছোট্ট করে যদি বলি, যে কারণটা নিয়ে শুরু করতে চলেছি, ভদ্রলোকের নাম বলবো না, কিন্তু ওর কথাটা বলাটা ভীষণ জরুরি হয়ে পড়েছে, কারণ না হলে তুমি এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে না। সেটা চক্করে পড়েছিলেন এবং চক্করে পড়ার পরে উনি প্রচুর টাকাকে লস করেন এবং ওনাকে যে বলা হয়েছিল যে আপনার সময় হচ্ছে 2 মাস থেকে 4 মাসের মধ্যে আপনি ভালো টাকা কিন্তু লাভ করতে পারবেন, কিন্তু যেগুলো হয় টোপ ফেলে সাধারণ মানুষকে এবং টোপ ফেলে মানুষের মাথাটা খারাপ করে দেয়, এবং সেই ঘটনাটা কিন্তু এখানে ঘটেছিল। এবং উনি এই প্রসেসে মাত্র 2 মাসের জন্য, কেউ কেউ 6 মাসের জন্য, কেউ কেউ 8 মাস, কেউ কেউ 1 বছরের জন্য স্টকগুলো নেয় এবং তারপরে যখন বিক্রি করে দেয় তখন প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়, প্রচুর পরিমাণে ব্রোকার খরচ দিতে হয়, আলটিমেটলি নিজেদের কোনো লাভ থাকে না। কম্পাউন্ডিং বন্ধুরা শুরু হয় 3 বছরের পর থেকে, মানে প্রথম বছর কেটে যায়, দ্বিতীয় বছর কেটে যায়, তৃতীয় বছর। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে চাই, যে তোমাদেরকে গল্পটা বলেছিলাম আগে, সেটা হচ্ছে বাম্বু ট্রির গল্প। এক বন্ধু একটা ফুল গাছ কিনে নিয়ে এসেছিল এবং সেই ফুল গাছটা এনে নিয়ে একটা থেকে মেলা থেকে নিয়ে এসেছিল। সেখানে আরেক বন্ধু, সে একটা এই চাইনিজ বাম্বু ট্রি, তার একটা বীজ নিয়ে এসেছিল, চারা, সেই চারাটা সে পুঁতেছিল। তো এবারে দুজনই জল দিয়েছে, সার দিয়েছে, সব দিয়েছে। একজনের 6 মাসের মধ্যে ফুলে ফুলে ভরে গেছে, আরেকজন 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, কিচ্ছু নেই। 4 বছর পর্যন্ত তাকে সবাই হতাশাগ্রস্ত করে, সবাই বলেছে কি লাভ, বেকার বেকার, তুলে দে, লাভ নেই। সে কিন্তু হাল ছাড়েনি। 5 বছরের মাথায় তার প্রথম 2টো পাতা দেখা গেছিল সেই ট্রিটার, বাম্বু ট্রিটার, এবং তারপরে আগামী 6 মাসের মধ্যে সে 30 ফুট লম্বা হয়ে গেছিল। এই যে বিশাল কাজটা, সময়ে 5 বছর লেগেছিল, 5 বছর লেগেছিল ভিতটা তৈরি করতে বন্ধুরা, যে কারণে 30 ফুটের গাছটাকে ধরে রাখার জন্য 5 বছর লেগেছিল শক্ত জমি তৈরি করতে। ঠিক এরকম ভাবে কম্পাউন্ডিং একটা বিরাট বড় কাজ করে। যদি একটা ছোট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, কম্পাউন্ডটা কিন্তু এইরকম ভাবে গ্রো হয়। প্রথম দিকে যখন তুমি দেখবে, এই প্রথম 1 বছর থেকে 3 বছরের মধ্যে তোমার গ্রো হচ্ছে এইটুকু, এর বেশি কিছু নয়। কিন্তু এই 3 বছর, এই যখন তুমি 5 বছর, এই 7 বছর, এই 10 বছর, যখন তুমি 10 বছরে যাবে, এই 7 থেকে 10 বছর, বুঝতে পারছো কতটা জাম্প করছে। এই জাম্পের পরিমাণ দেখো, এই জাম্পের পরিমাণ দেখো, কত গুণ। ঠিক এক্সাক্ট এইভাবে কিন্তু কম্পাউন্ডিং হয়। এটা কেউ বোঝে না। 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস কিছু কাটলো, নিয়ে চলে গেল, ব্যাস ঝামেলা মিটে গেল। এই হচ্ছে নেগেটিভিটির জায়গা। তো এর সলিউশন হচ্ছে একটাই, লং টার্ম চিন্তা ভাবনা করো। এর সলিউশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে লং টার্ম চিন্তা ভাবনা করো। এবং আরেকটা কাজ করা দরকার, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিজেকে এডুকেট করে তোলো, শিক্ষিত করে তোলো, নিজেকে একটা ধৈর্য নিয়ে আসো, এবং এই ধৈর্যগুলো এলে তবেই কিন্তু তুমি এই জায়গায় সাকসেসফুল হবে। এর সঙ্গে যে ডিভিডেন্ড গুলো পাবে, সেই ডিভিডেন্ড গুলোকেও কিন্তু রিইনভেস্ট করতে পারো, করলে আলটিমেটলি ওয়েলথটা আরো বহুগুণ বাড়বে। ইনফোসিস তোমাকে ডিভিডেন্ড দিয়েছে 2000 টাকা, জাস্ট ফর এক্সাম্পল। তুমি দেখলে 2টো শেয়ার কেনা সম্ভব, তখন তুমি 2টো শেয়ার কিনে রেখে দিলে। তাই এটা কিন্তু ডিভিডেন্ড তুমি খেলে না, খরচা করে ওড়ালে না, ওটা আবার রিইনভেস্ট হলো, ওটা আরো গ্রোথটা বাড়লো, এটা গিয়ে লং রানে গিয়ে বহু গুণ হয়ে যাবে। তো এইটা হলো খুব মোদ্দা কথা, যেটা কিনা প্রচুর ভাবে এর একটা অভাব আমরা কিন্তু দেখতে পাই।
এবারে আসবো আর একটা দুর্দান্ত মজাদার বিষয়। সেই বিষয়টা মানে আমি যদি বলি, মানে আমার শেখা শোনা বোঝার নিজস্ব অভিজ্ঞতা এবং নিজে যে ফিল করেছি সেটাকে কিন্তু বলতে চলেছি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চেক পোর্টফোলিও ডেইলি, এই যে বদভ্যাসটা প্রতি মিনিটে মিনিটে এবং একটু বাদে বাদে দেখা কি হলো, কোথায় গেল মার্কেট, কোথায় কি হলো। আমি একটা কথা নিয়ে বলতে চলেছি। আমি সেই একটা বই আমি পড়েছিলাম, এই বইটার কথা বলছি এবং এত সুন্দর লেখাটা আজ থেকে বহু বছর আগে পড়েছিলাম। এডুকেশন অফ এ ভ্যালু ইনভেস্টর, গাই স্পিয়ারের লেখা। যদি বইটা একবার দেখো, মোস্ট প্রবাবলি 7ম চ্যাপ্টারের একটা কথা যেটা আমি নিজের মতো করে বলছি এখন, সেটা যদি শোনো, মানে আমি যেটা শুনেছিলাম, যেটা পড়েছিলাম, সেটা পড়ে আজও ভুলতে পারিনি এই কটাকে, এবং নিজের জীবনে অ্যাপ্লাই করেছি, যেটা সেটাই বলছি। সেটা হচ্ছে উনি বলছেন যে এই যে ক্যান্ডেল গুলো জেনারেট হচ্ছে প্রতি মিনিটে মিনিটে, সেটা আমাদের হার্ট বিটের মতো মনে হয়। প্রতি মিনিটে মিনিটে আমার স্পন্দন যেরকম হয় এবং সঙ্গে সঙ্গে একটা করে হার্টবিট, একটা করে ক্যান্ডেল জেনারেট হচ্ছে। আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর সবসময় বসে রয়েছি চ্যানেলের দিকে, সবসময় বসে রয়েছি আমরা পার্টিকুলার সেই মাঠ, সেই চারটার দিকে ক্যান্ডেল পর একটা ক্যান্ডেল। মনে হচ্ছে এমন যে আমি যদি না থাকি তাহলে পর সেই চার্টটা বন্ধ হয়ে যাবে, হার্টবিটটা বন্ধ হয়ে যাবে এবং সেই মুহূর্তে সে স্টকটা স্টপ হয়ে যাবে, পৃথিবী তার অরবিটের বাইরে চলে যাবে যদি আমি একটু লক্ষ্য না রাখি। মানে এতটাই আমরা মনোযোগী হয়ে পড়ি এবং এতটাই প্যানিকড হয়ে যাই, আমরা একটু টেন্সড হয়ে যাই আমরা ব্যাপারটার মধ্যে। এর আগে আমি কিন্তু সত্যি বলতে একটা সময় ছিল সবসময় ফলো করতাম, প্রতিদিন প্রতি সময় ফলো করতাম এবং ম্যাক্সিমাম ভুল হতো কিন্তু এই কাজটা করতে গিয়ে সব সময়। এবং গ্রেস পিয়ার যে কথাটা বলছে, উনি খুব সলিউশন দিচ্ছে, বিউটিফুল সলিউশন। বলছে আমি একদিনই সপ্তাহে দেখি পোর্টফোলিওটা, এবং সেটা দেখি কবে? শনিবার দিন। শনিবার কেন দেখি? সেদিন মার্কেট বন্ধ থাকে, সেদিন আমার শত ইচ্ছা থাকলেও বিক্রি করতে পারবো না। অথচ বহুবার তোমরা দেখবে নিজেরা এই ধরনের ভুল বহু করেছো, যেরকম আমি আমার কথা বলি, আমি অন্তত করেছি, যে প্যানিকড হয়ে যাওয়া, এই বাড়ছে বাড়ছে বাড়ছে, দারুণ আনন্দ নাচ্ছি, 200 থেকে 250, 500, 600, বাড়ে বেড়ে 2000, 2500 হয়ে গেল, মানে টোটাল অ্যামাউন্ট বাড়ছে। আবার পড়তে শুরু করলো, পড়তে গেল গেল গেল, আতঙ্ক আতঙ্ক, আরো আরো পড়ছে আরো পড়ছে, যেটুকু লাগছে সেটাও গেল সেটাও গেল। এই যে প্যানিক করতে 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 এমন জায়গা চলে গেল, না এখন স্টপ 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 স্টপ, এই যে স্টপ করে দেওয়া হলো, এইভাবে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হলো না, শুধু লস নিয়ে বেরিয়ে যাওয়া হলো, প্যানিক। কিন্তু যদি পড়ুক উঠুক যাই হোক, আমার দেখার দরকার নেই। এমন দিন দেখবো যেদিন আমি নিজে কিছু করতে পারবো না, সাইকোলজিক্যাল একটা মারাত্মক ব্যাপার তৈরি করে দেয়। এই কাজটা কিন্তু আমাদের প্রচুর হচ্ছে এই সময়, সুতরাং এটা কিন্তু মাথায় রাখবে। এবারে যেটা আসছি সেটা আরেকটা ধরনের ইন্টারেস্টিং পয়েন্টের দিকে আসছি, সেটা খুব মজাদার। সেটা হচ্ছে কেন আমি বলছি এবং সত্যি খুব দুঃখজনক, সেটা আমি বড় মানি। ইনভেস্টিং উইথ বড় মানি, অর্থাৎ তারা কি করছে, টাকাটা সবসময় ধার করে ইনভেস্ট করছে। সব থেকে বড় মারাত্মক জিনিস হচ্ছে এটা। আমি একটা উদাহরণ দিয়ে বক্তব্য রাখবো, সেটা হচ্ছে আমি একজন কথা বলবো, আমাদের ক্লায়েন্ট, উনি প্রচুর টাকা এই সুযোগ বলে মনে করে মাঝখানে যখন ডাউন হয়েছিল, আমি এখনের কথা বলছি না, আমি এটা বলতে চাই 15-16 সময় দিয়ে, সে সময় উনি প্রচুর ভাবে লোন নিয়েছিল এবং লোন নিয়ে সে সব টাকা নিয়ে, ক্রেডিট কার্ডের টাকা, আদার্স লোন নিয়ে সবকিছু নিয়ে কিন্তু ইনভেস্ট করেছে মার্কেটে। এবং তারপরে মার্কেট যখন পড়ে গেছে, সে এক সাংঘাতিক অবস্থা, আমার কাছে সে কান্নাকাটি করার জোগাড়, একেবারে মানে যা তা লিটারালি কান্নাকাটি মতো অবস্থা, মাথায় হাত দিয়ে থাবড়াচ্ছে, আমাকে উপায় কোনো মতে স্যার বলে দিন, কি করব কি করব। মানে আমি ধার করেছে, ধারের সুদ দিতে হবে, ধারের টাকাটা ফেরত দিতে হবে, ওদিকে যেখানে টাকাটা লাগিয়েছে সেটা কন্টিনিউ পড়ে চলেছে, ফলে দুদিক থেকে শেষ। এই মারাত্মক ভুল কিন্তু বাঙালিদের মধ্যে বিশেষভাবে দেখেছি এবং এটা এখনো চলছে। আমি একজনের নাম বলবো না এখানে, ও প্রভিডেন্ট ফান্ডের টাকা ভাঙিয়ে সুযোগ মনে করে সেই টাকাটাকেও কেন লাগিয়েছিল, পরে সেটা বুঝতে পেরেছে এবং আমাকে যখন বলে সব শেষ হওয়ার পরে লোকে কিন্তু খবর দেয়, আগে কেউ খবর দেয় না। তো এইটা একটা মারাত্মক, ক্রেডিট কার্ড থেকে ধার করে সে টাকাটা কিন্তু ইনভেস্টমেন্টে লাগিয়েছে, স্টকে লাগিয়েছে। প্রভিডেন্ট ফান্ডের টাকা, ব্যাংকে রাখা ফিক্সড, যেটা আমি বলেছিলাম ডাইভার্সিফাই সবসময় করবে, সেই টাকাগুলো সব নিয়ে কিন্তু
এই মার্কেটে ঢুকিয়ে দিয়েছে এবং তারপরে বিপদে পড়ে সব দিকে সব শেষ। যে নেভার ইনভেস্ট মানি ইউ কান্ট অ্যাফোর্ড টু লুজ, অর্থাৎ তুমি সেই টাকাটাকে সবসময় তুমি রাখবে যে টাকাটা তুমি গেলে পর তোমার ক্ষতি হবে না, কিন্তু ধার করে কোনো মতে কাজটা করো না। বোঝা গেল? এটা 8 নম্বর পয়েন্ট শেষ হলো। আমরা চলে আসছি 9 নম্বর পয়েন্টের দিকে। 9 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে খুব মজাদার এবং খুব ইন্টারেস্টিং এবং ভীষণ সিরিয়াস। সেটা হচ্ছে ব্লাইন্ডলি চ্যাসিং পেনি স্টক। আমরা দেখেছি বিশেষ করে বাঙালিদের একটা বিশাল দুর্বলতা পেনি স্টকের উপরে। কেন জানি না, আমি দেখেছি অনেকেই মনে ভাবে যে তারা সব রাকেশ ঝুনঝুনওয়ালা হতে যাবে। টাইটান সে 3 টাকায় কিনেছিল, আজ 3000-এ পৌঁছে গেছে, কত কোটির মালিক, 1000 কোটির মালিক, তারাও সব হতে চাইছে এবং তারা 1 টাকায় কোনো পেনি কিনবে, কিনে সেটা 10,000 5,000-এ পৌঁছবে। এবং তার সঙ্গে সব থেকে বড় আরো দুঃখজনক ঘটনা, এমন ব্যাপারও থাকে, এমন লোকও থাকে, তারা বলতে থাকে আজকে বাজার যেও না, বাজারে গিয়ে যে 500 টাকা খরচা করবে সেই 500 টাকাটা 1 টাকা করে 500 খানা শেয়ার কিনে রাখো এবং সেই 500টা শেয়ার একদিন তোমাকে গিয়ে কোটিপতি করে দেবে। কতটা অ্যাবসার্ড চিন্তা ভাবনা থাকলে কিছু ভিউ ছাড়া আর কোথাও কোনো লাভ হওয়ার কিছু নেই। 1 টাকা করে একটা শেয়ারকে কিনে রাখলাম এবং সেটা গিয়ে একদিন টাইটান হয়ে যাবে, এই মাথায় যদি চিন্তা ভাবনা নিয়ে লোকজন কেনাকাটি শুরু করে এবং বাজারে না গিয়ে একদিন মাংস না কিনে, তাহলে আলটিমেটলি সেইগুলো তাদেরই ক্ষতি তৈরি করবে মারাত্মকভাবে। এবং এই ধরনের জিনিস লোকে পছন্দ করছে। আমি এটা দুঃখজনকভাবে দেখলাম, আজ থেকে 2.5 বছর আগের কথা বলতে পারি, মানে আমার চ্যানেলে, এই চ্যানেলের কথা নিয়ে বলতে চাইছি, অনেকেই পছন্দ করতো না আমার যে বিষয়টা নিয়ে বলতাম, এবং পেনিতে কেন আমি যাই না, এবং এখনো কেউ বলে পেনি স্টক নিয়ে বলুন, কিন্তু কেন বলি না এখন তার উত্তর তারা 2.5 বছর আগে, 2 বছর আগে যারা পেনিতে ইনভেস্ট করেছিল তারাই উত্তরগুলো দেবে আমাকে, তারাই উত্তরগুলো কমেন্টে লিখে দেবে পেনির রেজাল্ট কত ভালো কে দিয়ে গেছে, কত ভালো দিয়েছে। হতে পারে 1 টাকাটা 5 টাকা হয়ে গেছে, 5 টাকা 10 টাকা, ভ্যালুয়েশন লক্ষ্য করে দেখবে, ভ্যালুয়েশন কিন্তু বড় জিনিস। 1 টাকাকে একটা স্টক কিনছি মানে সেটা ভ্যালুয়েশন কিন্তু অনেক হাই হতে পারে। আমি যদি এমআরএফ দেখি 1.5 লক্ষ টাকার দাম একটা শেয়ারের, আর যদি গুডিয়ার দেখি, গুডিয়ারের দাম পড়ছে 936 টাকা, অথচ যদি ভ্যালুয়েশন দেখো দেখবে এমআরএফ এর থেকে অনেক বেশি ভ্যালুয়েশন পড়ছে কিন্তু গুডিয়ারে। অথচ আমরা মনে করি 936টা ছোট এবং 1.5 লক্ষ টাকাটা বেশি, কিন্তু তা নয়। এই 1 টাকা মানেও কিন্তু অনেক ভ্যালুয়েবল হতে পারে, অনেক ভ্যালুয়েশন হতে পারে, হয়তো 10 পয়সা কি 12 পয়সা এক্সাক্ট ভ্যালু, সেখানে 1 টাকাটা 5 টাকা হয়ে গিয়ে যদি 10 পয়সা ফিরে আসে, তার থেকে দুঃখের ঘটনা কিছু আছে? আরেকটা ঘটনা হচ্ছে বাজারে 500 টাকাটা দিয়ে কেউ কেনে না, কেনে তারা পোর্টফোলিওর অর্ধেক দিয়ে। এবং একাধিক কমেন্ট, আমি এখন সেগুলো করতে চাইছি না, যে এক্সিটা কটন বলে একটা কোম্পানি ছিল, আমি যখন আগে তখন আমরা দেখেছিলাম এক্সিটা কটন হঠাৎ করে খুব উঁচুতে উঠলো, তার পতন শুরু হলো। পেনি স্টকের যা ফর্মুলা, সেখান থেকে 21 থেকে 10, 12, এখন তোমরা নিজেরা বলবে কোথায় এক্সিটা কটন গেছে। সেই সবই কিন্তু এই ঘটনায় পেনি স্টকের মাত্র, এবং আজও পেনি স্টকের লোভে মানুষ পাগল, এবং সেটা ছাড়া সে কিছু বোঝে না। সে যেমনই লোক হোক, এমন কথা বলবো, কেন বলতে চাইছি, এমন একজন লোকের কথা বলছি। আমি যেটা বলছিলাম, আমার পোর্টফোলিওতে 10 কোটির পোর্টফোলিও আছে, আবার 10,000 টাকার পোর্টফোলিও সেও আছে। অজস্র ক্লায়েন্ট এমন রয়েছে তারা কিন্তু ছোট মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কেউ লেবার, কেউ দর্জি, কেউ ছোট দোকান আছে তারা সমস্ত বিভিন্ন রকমের আসে, যোগাযোগ রাখে, তাদের পোর্টফোলিও অ্যাক্সেস করে, সামান্য দক্ষিণা দেয়, কিন্তু সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে তাদেরও লোভ কিন্তু মারাত্মক। এবং একটা 10,000 20,000 টাকার পোর্টফোলিওর মধ্যে 8,000 টাকার সে পেনি স্টক কিনে রেখে দিচ্ছে, তাকে যখন রীতিমতো ধমকাধমকি করে, আমি তো কথা বলি অত্যন্ত মানে কর্কশ ভাবে বলি মাঝে মাঝে, যেগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যাতাভাবে গালাগালি করে দিই যে এইগুলো কি করে রেখেছিস, এইগুলো রাখার থেকে তুই এই টাকাটা খেয়ে নিতিস, কাজে দিত, তোর তো সংসারের টাকাটা দরকার। আলটিমেটলি পরে দেখা যায় সেগুলো সব সত্যি হয়। তাহলে ব্লাইন্ডলি চ্যাসিং করা যাবে না। তাহলে সলিউশন কি আছে? এই সলিউশন হচ্ছে ফান্ডামেন্টালটা বোঝো, ভালো ফান্ডামেন্টাল স্ট্রং দেখে যেসব শেয়ার, সেগুলোতে কেনার চেষ্টা করো, সেগুলো তোমাকে ভবিষ্যতে অনেক ভালো রিটার্ন দেবে। বোঝা গেছে? এবার আসছে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রত্যেকটা শেখার জন্য এবং এই ভিডিওটা সংগ্রহ করে রেখে দেওয়ার জন্য সারা জীবনের, কারণ গোটা জীবন নিয়েই তৈরি করা এই জিনিসগুলোকে, যেগুলো আমি শিখেছি, জেনেছি, বুঝেছি। টাইমিং দ্য মার্কেট, এই ব্যাপারটাই কিন্তু একটু বোঝার চেষ্টা করো। টাইমিং দ্য মার্কেট মানে সবাই চেষ্টা করে সবসময়তে তারা যখন দামটা পড়বে তখন তারা কিনবে, বাই লো, অ্যান্ড সেল করবে তারা যখন হাই হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে এরকম ঘটনা কখনো ঘটেই না।
একমাত্র মিথ্যাবাদী ছাড়া কেউ বলতে পারে না এক্সাক্ট কোথা থেকে উঠবে কোথায় যাবে বা কোথা থেকে উঠে কোথায় পড়বে, এগুলো কেউই জানে না। তাহলে কে জানে? সম্ভব না। সুতরাং মার্কেটকে টাইমিং দ্য মার্কেট ইজ ইম্পসিবল। সুতরাং মার্কেটকে এই চিন্তা ভাবনা করে যদি ভাবো যে আমি এই দামের মধ্যে এখন কিনবো বা এইটুকু সময়ের মধ্যে আমি কিনে রাখবো, তাহলে আমি কিন্তু সম্পূর্ণ তুমি কিন্তু ভুল কাজ করবে। এবং এই ধরনের ব্যাপার যদি করো যে কিছুদিন কিনবো আবার বিক্রি করে দেবো, আবার কিনবো বিক্রি, এটা হচ্ছে অসম্ভব। সময় দিতে হয় মার্কেটকে। এর সলিউশন কি? এই টাইমিং দ্য মার্কেটের সলিউশন কি? এসআইপি। এসআইপির মাধ্যমে প্রতি মাসে মাসে সিস্টেমেটিক্যালি তুমি কিন্তু ইনভেস্ট করে যাও, কিনে চলো। সেই এসআইপি মিউচুয়াল ফান্ড হতে পারে বা কোনো একটা স্টককে তুমি কিনতে যাচ্ছ, প্রতি মাসে মাসে কিনে যেতে পারো। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা, এটা বারবার বলেছি, বহুবার বলেছি। 100টা পোর্টফোলিওর মধ্যে 90টা পোর্টফোলিওতে এই প্রবলেম দেখি, দ্যাট ইজ নট ডাইভার্সিফাই। ডাইভার্সিফিকেশন হচ্ছে মাস্ট। আমি এর একটা উদাহরণ দেব। আমাদের একজন বন্ধু নয়, ঠিক বলা যেতে পারে ক্লায়েন্ট বললে ভালো হয়, বহু বছর আগে এসেছিল এবং সেখানে তার মনোনিবেশ মানে বাঙালি এবং তার চিন্তা ভাবনার লেভেলটা ছিল এরকম। এটা আমি কিন্তু নন বেঙ্গলের মধ্যে খুব কম দেখি। 4টে মাত্র সেক্টরে, 4টে মানে আইটি সেক্টরে 4টে স্টককে নিয়ে রেখে দিয়েছে, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু না। যা হবে হবে এর মধ্যেই হবে, আর কোথাও কিছু না। এবং কত বড় মারাত্মক কাজ করেছে এবং তার রেজাল্ট এখন পাওয়া যাচ্ছে। এবং ওখানে টোটাল পোর্টফোলিও যা যা আশা ছিল সব নেগেটিভ হয়ে টোটালে মাথা হাত দিয়ে বসেছে, কারণ আইটি এখন বিধ্বস্ত। তো সেই অবস্থা নিয়ে 10 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা করে সে ভাগ ভাগ করে রেখেছিল। ক্লায়েন্টের নামটা বলছি না, কিন্তু এই ঘটনা ঘটিয়েছিল এবং তারপরেই মারাত্মক অবস্থা। সুতরাং ডাইভার্সিফিকেশনটা মাস্ট। শুধু ডাইভার্সিফিকেশন 3 রকম ভাবে করবে। একটা সলিউশন হচ্ছে কি, একটা হচ্ছে সেক্টরিয়াল বেসিসে করবে, একটাকে কি করবে মার্কেট ক্যাপ বেসিসে করবে, আরেকটা করবে কি সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট বেসিসে। ইনস্ট্রুমেন্ট বেসিসে কিন্তু করবে। সেক্টর বেসিস মানে আইটি সেক্টর, অটো সেক্টর, এফএমসি সেক্টর, ডিফেন্স সেক্টর, রেল সেক্টর, সব সেক্টরের মধ্যে রাখবে। সেরকম ভাবে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ সেখানেও তোমার ডাইভার্সিফাই করবে। প্লাস ইনস্ট্রুমেন্ট বলতে শুধু ইকুইটি না, ডেপ্ট ফান্ডে কিছু টাকা রাখলে, সেভিংসে কিছু রাখলে, ফিক্সডে কিছু রাখলে, সেখানেও ডাইভার্সিফাই। এই ডাইভার্সিফিকেশনটা যত পাওয়ারফুল হবে তত তোমার লাইফটা তত স্মুথ হবে, কোথাও কোনো বাধা দেবে না, কোথাও কোনো আটকাবে না। আমি এমন লোক দেখেছি যে টোটালটা ইকুইটি ফান্ডে করেছে, ডাইভার্সিফিকেশন সেক্টর ওয়াইজ করেছে, মার্কেট ক্যাপ অনুযায়ী করেছে, কিন্তু ইনস্ট্রুমেন্টটা করেনি, ভুলে গেছে। ফলে টোটাল টাকাটা যখন ইকুইটি মার্কেটে লেগে গেছে, এরকম ভাবে আলটিমেটলি টাকাটা যখন মার্কেট পড়েছে, এই সময় ইমার্জেন্সি টাকার দরকার পড়েছে, টাকা তোলাটা তার কাছে মাথায় হাত দেওয়ার জোগাড়, এবং সে লসে প্রচুরটা বের করেছে। আজও তার দুঃখ মাঝে মাঝে শোনা যায়। তাই এর সলিউশন হচ্ছে সবসময় ডাইভার্সিফাই করতে থাকো। ডাইভার্সিফাই পোর্টফোলিও করো, ডাইভার্সিফাই সবকিছু করো, দেখে বোঝা যায়। এবার আসছি 12 নাম্বার। 12 নম্বর পয়েন্টটা ভীষণ জরুরি এবং পারলে এটাকে সবসময় মনে রাখো, দ্যাট ইজ ইগনোরিং ট্যাক্স। আমি এটা দেখেছি বাঙালিদের মধ্যে, স্পেশালি খুব বেশ কিছু সংখ্যকের মধ্যে এই জিনিসটা কিন্তু আমি লক্ষ্য করেছি বন্ধুরা। মানে তোমরা যেটা বলছো, মানে এমন অবস্থা দেখেছি যারা কেনা বেচা করে গেছে। এখন সিস্টেম এত পাওয়ারফুল হয়ে গেছে, তুমি যদি 1 টাকাও বিক্রি করো সঙ্গে সঙ্গে সেটা নোটেড হয়ে যাবে এবং অটোমেটিক্যালি ট্যাক্স কেটে বেরিয়ে যাবে। তুমি মনে করো 10 লক্ষ টাকা রেখে দিয়েছো 5 বছর ধরে, আজকে তুমি সেই 10 লক্ষ টাকা ম্যাচিওর হয়ে 16 লক্ষ টাকা হয়েছে। যখন সেটা ভাঙিয়ে তোমার সেভিংস অ্যাকাউন্টে নিয়ে যাবে, দেখবে 16 লক্ষ টাকা পাওনি, পাচ্ছ 15,40,000 টাকা, কিংবা 15,20,000 টাকা, কিংবা 15,35,000 টাকা। বাকি টাকাটা কোথায় গেল? যখন তুমি ইনকাম ট্যাক্স রিটার্ন ভরবে, দেখবে সেখানে বসে আছে টাকাটা, এবং সেখানে তোমাকে প্রমাণ করাতে হবে তোমার টোটাল ইনকামের পরিমাণ একেবারেই ওই অ্যামাউন্টের কম সারা বছরের ইনকাম। যদি সেটা না প্রমাণিত করতে পারো, আগামী 8 বছর পর্যন্ত তোমার এই ভাড়া কিন্তু থেকে যাবে, এবং যে কোনো দিন ইনকাম ট্যাক্স তোমাকে ডাক করিয়ে এই টাকাটা কিন্তু ক্লারিফিকেশন চাইবে। তুমি বুঝতে পারছো, ইগনোরিং ট্যাক্স ব্যাপারটা চিরকাল আগে দেখতাম এই ঘটনাগুলো হতো, যে একাধিক ক্ষেত্রে, মানে এক্সাম্পল দিলে আর বড় ব্যাপারটা অনেক চলে যাবে, খুব শর্টে যেটা বলছি, এরকম একাধিক মানুষের হয়েছিল ট্যাক্স গুলো তারা কিন্তু ক্যালকুলেশন গুলো করেনি, এবং এলটিসিজি ট্যাক্স লং টার্ম হিসেবে তারা কিন্তু ট্যাক্স করেছিল, কিন্তু আলটিমেট সলিউশন তারা সে সময় তারা আলটিমেটলি ট্যাক্স গুলোকে মাপতে পারেনি, পরে গিয়ে তাদেরকে বিরাট বড় পেনাল্টি দিতে হয়েছিল। এর কি সলিউশন আছে? এর সলিউশন হচ্ছে প্রথম ঘটনা, সেটা হচ্ছে এলটিসিজি রিলেটেড ব্যাপারগুলো জানো, যে লং টার্ম কি।
1 লক্ষ টাকার বেশি ট্যাক্স হারভেস্টিং করো, অর্থাৎ তোমার 1 লক্ষ টাকা পর্যন্ত তোমার ছাড় রয়েছে, তুমি টোটাল টাকাটাকে তুলে নিয়ে নতুন করে আবার বসাও এবং 1 লক্ষ টাকা তুমি কিন্তু তুলে নিচ্ছ, ফলে ট্যাক্স তোমার 0 হচ্ছে, বাকিটা কিন্তু পুরোটা আবার রিইনভেস্টেড হয়ে যাচ্ছে। ফলে এইভাবে তুমি বছরে বছরে কিন্তু ইনভেস্ট করতে পারো। দিস ইজ কল্ড ট্যাক্স হারভেস্টিং প্রসেস। আর এই ব্যাপারগুলো এসটি সিজি কি, এলটি সিজি কি, এই ব্যাপার সম্পর্কে একটা জায়গা তৈরি করো, জেনে রাখো, ফলে ট্যাক্স রিলেটেড আঘাতটা থেকে মুক্তি পাবে, না হলে কিন্তু মুশকিল আছে। এবার যে পয়েন্টে আসবো সেটা আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, দ্যাট ইজ 13তম পয়েন্ট। এটাকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে ফলিং ফর এমএলএম অ্যান্ড ক্রিপ্টো। এই ব্যাপারটা কিন্তু সাংঘাতিক। কি ব্যাপারটা একটু বোঝাতে হবে। এমএলএম ব্যাপারটা কি? মাল্টি লেভেল মার্কেটিং বলে এমএলএম, মানে খুব কুইকলি রিচ, তুমি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে, 3 মাস 6 মাস 1 বছর, এরকম ধরনের অনেকে টোপ ফেলে এবং দূর থেকে দেখে খুব অ্যাট্রাকটিভ মনে হয় এবং বহু লোক এতে পায়ে যাকে বলা হয় ট্র্যাপে পড়ে গেছে, ফাঁদে পড়ে গেছে এবং তারপরে আমার কাছে এসছে একাধিক লোক, বহু, এবং সেখানে দেখেছি এই এমএলএম ব্যাপারটা মারাত্মক। এমএলএম মানে এদেরকে বলা হয় যেটা, সেটাকে কি করা হয়, মানে জুনিয়র একটা তৈরি করা হয়, মার্কেটিং একটা গ্রুপ তৈরি করে হয়, মার্কেটিং গ্রুপের মধ্যে থেকে নতুন যে রিক্রুট করা হয় তাদেরকে যে পয়সাটা পাওয়া যায় সেটা নিয়ে গিয়ে ওল্ড যারা আছে বহুদিনের পুরনো তাদের পেমেন্ট গুলো করা হয়। আলটিমেটলি কোম্পানির কোনো চাপ নেই, কোম্পানি কোনো ইনকাম নেই, কোম্পানি কিন্তু এদের টাকা নিয়ে চালা যাচ্ছে, এদেরকে কিন্তু বোঝা যাচ্ছে না। এরকম ঘটনা রিসেন্টও ঘটেছে। আরেকটা হয় পঞ্জি স্টাইল। পঞ্জি স্টাইলও কিন্তু একই রকম ভাবে ফ্রড করার জন্য মারাত্মক সমস্ত প্রসেস, যেগুলোর মারফত সাধারণ মানুষ একটা ফাঁদে পড়ে যায় এবং এইভাবে কিন্তু প্রচুর টাকা হাতিয়ে নেয়। মতো টোপ ফেলে প্রতি মাসে টাকা পেয়ে যাবে, এই টাকাটা ইনভেস্ট করে রাখলে এবং সেখানে তোমাকে রেকারিং মতো টাকা পাবে, এইরকম বলে বলে বহু লোককে কিন্তু ফাঁদে ফেলে দিয়েছি। সলিউশন কি আছে? এর সলিউশন হচ্ছে একমাত্র সেবি রেজিস্টার্ড যে সমস্ত অথরাইজড রেগুলেটেড প্ল্যাটফর্ম আছে সেখানে শুধুমাত্র ইনভেস্ট করতে পারো এবং ভালো অ্যাডভাইজার যারা থাকবে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখো। এখন এডুকেটেড হও তাদের কাছ থেকে, এইভাবে নিজেদেরকে কিন্তু উপকারী করে তোলো, সমৃদ্ধশালী করে তোলো, তবেই কিন্তু কাজটা হবে। ওয়ান অফ দ্য বিগেস্ট সাইকোলজিক্যাল প্রবলেম বা মিস্টেক তৈরি হয় সেটা হচ্ছে এইটা, ইনভেস্টিং ডিউ ফোমো। এই ফোমো হচ্ছে সবচেয়ে সাংঘাতিক জিনিস। আমরা দেখেছি বহু মানুষ রিসেন্ট আগে, মানে এইটার কোনো পরিবর্তন হয়নি, বাঙালিদের আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে ঠিকই, কিন্তু এই ফোমো থেকে আজও বেরোতে পারেনি। এখনো তারা ভাবে এইটা ক্র্যাশ করেছি মানে এই সুযোগ আর কোনোদিন পাবো না, এখনই ইনভেস্ট করতে হবে, অতিষ্ঠে ওঠে, তারা মানে রীতিমতো চঞ্চল হয়ে ওঠে যে আমার বয়স হয়ে গেলে আমার টাইম পাবো না, এখনই ইনভেস্ট করতে, এখন টাকা আছে, এখন সব করবো, এখন এই যে জিনিসটা এখনই 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 আলটিমেটলি এটা মারাত্মক ক্ষতি করে। কোভিড এর সময় যে স্টকটা নেমেছিল নিচে এবং সেখানে যে লেভেলে ছিল সেটাকে বলা হয়েছিল সবচেয়ে গ্রেট অপরচুনিটি টাইম, অথচ এমন এমন স্টক এখন আছে যেগুলো কোভিড এর যা নেমেছিল তার থেকে নিচে আছে, অথচ কিন্তু প্যানিক সেই সময় হয়েছিল, যত সম্ভব সব টাকা ঢালা হয়েছিল যে এর থেকে নিচে কোনোদিন পাবো না। আমার বক্তব্যটা হচ্ছে ফোমো থেকে দূরে থাকার চেষ্টা করো। এর থেকে দূরে থাকার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে একটা ডিসিপ্লিন ওয়েতে প্রতিদিন ইনভেস্ট করে যাওয়া। আজকের এই ভিডিওর মধ্যে আমি যে বিষয়টা বলতে চলেছি, আমি বাঙালিকে ছোট করতে চাইনি, আমি বলতে চাইছি আস্তে আস্তে আরো সমৃদ্ধ হয়ে ওঠো, আরো সুন্দরভাবে কাজ করতে থাকো, আরো ভালোভাবে এগিয়ে চলো, সামনের দিকে এগিয়ে চলুন। আমি দেখতে চাইছি বাঙালিকে সব দিকে যে এগিয়ে আজকের এই শেয়ার মার্কেটে তারা যেন সেই হালটা ধরে। আমরা রাকেশ ঝুনঝুনওয়ালাকে দেখেছি, আমরা বিজয় কেডিয়া স্যারকে দেখেছি, আমরা এর সঙ্গে সঙ্গে দেখেছি রামদেব আগরওয়ালকে দেখেছি, আমরা দামানি স্যারকে দেখেছি, আমরা সবাইকে দেখেছি। বাঙালিদের কেন এগোতে দেখছি না আমরা? সেই জায়গাটা যেন বাঙালিরা এরপরে পূরণ করতে পারে, এই আশা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা শেষ করছি।